কথাটি বলার সাথে সাথে সাজিদ ঘুষি লাগিয়ে দিয়েছিল সাদাফের মুখ বরাবর। অমনি সাদাফকে যেন আর কেউ কন্ট্রোল করে রাখতে পারে, ইচ্ছে মতো মেরেছিল সাজিদকে। সবগুলো ঘুষি শুধু মুখে দিয়েছিল, এমন অবস্থা করেছিল চেহারা যে দেখে চেনার উপায় ছিল না এটা সাজিদ নাকি অন্য কেউ। জ্ঞান হারিয়ে যে গিয়েছিল সাজিদের। বন্ধুরা অনেক কষ্ট করে আটকায় সাদাফকে। নূর কান্না করে দেওয়ায় নূরকে কোলে নিয়ে সেদিন সেখান থেকে বেরিয়ে পড়ে সাদাফ। এরপরে ঝামেলা যা হবার ফ্যামিলির মধ্যেই হয়। বাবা গিয়ে তাদের সাথে মিটমাট করে। কিভাবে কি করে সাদাফের সাথে আর কোনো কথা কিচ্ছুই শেয়ার করেনি। শুধু 4 দিনের মধ্যে আমেরিকা পাঠিয়ে দেয়। আমেরিকা যাওয়ার আগেই বারবার বাবার রুমে ঢুকেছিল সাদাফ। এক শর্তে যাবে যদি নূরকে বিয়ে দেয় ওর সাথে। বাবা বলেছিল অসম্ভব, এটা কি হয় নাকি? এত ছোট বাচ্চা তোর সাথে কীভাবে বিয়ে করবে? তুই একটি বিবাহযোগ্য মোটামুটি পুরুষ মানুষ, নূর ছোট একটা বাচ্চা, 20 বছর তো, তাও তুই বিয়ে কি বুঝিস? নূর কি বুঝে? এভাবে তুই বিয়ে করে এখানে থাকবি, নূরও থাকবে, এটা কি হয় নাকি? তখন সাদাফ বলেছিল ঠিক আছে, বিয়ের পর বিদেশ চলে যাবে, নূর বড় হলে তখনই ফিরবে। কিন্তু নূরকে যদি বিয়ে না দেয় তাহলে কোনোভাবে সাদাফ বিদেশ যাবে না। হুমায়ুন রহমান ভেবেছিলেন ছেলে খুব তেড়া, সেটা উনি জানে, আর এই বিয়ের খবর কেউ জানবে না, বুঝবেও না। 6 বছরে নূর ভুলে যাবে সব কিছু। তাই সাদাফের কথা মেনে সেদিন নূরকে মেলায় নিয়ে যাওয়ার কথা বলে ছোট্ট লাল চুকচুকে একটি শাড়ি পরিয়ে সাদাফের কোলে বসিয়ে কবুল পরানো হয়েছিল। কোনো সাইন হয়নি, শুধু কবুল করানো হয়েছিল কাজে ডেকে। কয়েকটা চকলেটের জন্য মেয়ে চা কবুল বলে দিয়েছিল, তাও সাদাফের কোলে বসেই সাদাফ মুচকি হাসলো কথাগুলো চিন্তা করে। সে অতীতগুলো চিন্তা করে। সাদাফ একটি দীর্ঘশ্বাস ছাড়লো, তারপর মনে মনে ভাবলো যত যাই হয়ে যাক, যেভাবেই হোক সাজিদকে প্রতিহত করতে হবে। নূরের উপর সাজিদের কেন স্বয়ং নূরের নিজের ক্ষতি করতে দিবে না সাদাফ। সাদাফ ধীরে ধীরে এগিয়ে এলো কেবিনের দিকে। ফজলুর রহমান সোফায় বসেই শুয়ে পড়েছিলেন। সামিয়া বেগম ঘুমাচ্ছে বেডে। সাদাফ নূরের পাশে একটি চেয়ার টেনে আছোয়া হয়ে নূরের হাত ধরে বসে রইল, তাকিয়ে রইল নূরের দিকে। পরদিন সকাল 9টা, আজ 11টার মধ্যে ডিসচার্জ নিয়ে যাবে, বাসায় চলে যাবেন ফজলুর রহমান নূরকে নিয়ে। তাই তাড়াহুড়ো করে ফাইলটি নিয়ে ডাক্তারের কাছে গেলেন সব ফর্মালিটিস পালন করতে। সাদাফ এখনও নূরের বেডে মাথা হেলিয়ে ঘুমিয়ে আছে, চেয়ারে বসে ঘুমিয়ে আছে। সামিয়া বেগম উঠে নাস্তা রেডি করছে। এভাবে নূরের বেডে মাথা দিয়ে কাত হয়ে শুয়ে দেখে সামিয়া বেগমের কলিজাটা যেন জুড়িয়ে গেল। উনি তো মনে মনে সাদাফকে ভীষণ ভালোবাসে, মেয়ের জামাই হিসেবে অনেক পছন্দও করে। ওনার তো কোনো আপত্তি নেই সাদাফের কোনো কিছুতেই। উনি বুঝতে পারেন না ফজলুর রহমান কেন বারবার এরকম করছেন। এবার বাসায় গিয়ে অবশ্যই কথা বলবেন ফজলুর রহমানের সাথে। কি হয়েছে জানতে চাইবেন মনে মনে ভাবলেও সামিয়া বেগম বেডের সামনে এসে দেখলেন নূর পিটপিট করে চোখ খুলছে। তাই আর দাঁড়ালেন না, ভাবলেন মেয়েটা ঘুম থেকে উঠে সাদাফ দেখবে, তখন ভালো লাগবে। তাই নিজেই ধীরে ধীরে কেবিন থেকে বের হয়ে গেলেন। নূর চোখ খুলে দেখলো সাদাফ নূরের বালিশের কাছে মাথা হেলিয়ে শুয়ে আছে। দৃশ্যটি ভীষণ ভালো লাগলো নূরের। নূর এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাদাফের দিকে। হঠাৎ করে ধীরে ধীরে চোখ খুললো সাদাফ, দেখলো নূর তাকিয়ে আছে সাদাফের দিকে। সাদাফ মুচকে হাসলো নূরের দিকে তাকে, তারপর ঘুমু ঘুরে লাগা কণ্ঠে বলল, এইভাবে তাকিয়েছিস কেন? আমার দিকে এইভাবে তাকিয়ে থেকে তো আমাকে মেরে ফেলবে। নূর তারপরও তাকে মুচকি হাসছে সাদাফের দিকে। সাদাফ বলল, কি হয়েছে, কিছু বলবে? এভাবে হাসছিস কেন? নূর বলল, না কিছু বলবো না। সাদাফ এভাবে বালিশ থেকে মাথা তুলে সোজা হয়ে আড়মোড়া ভেঙে বলল, রিলিজ দেওয়ার সময় হয়ে গেছে, বাসায় যা। বাসায় গিয়ে সুন্দর করে রেস্ট করবে, নিজের যত্ন নিবে, কেমন? ঠিকমতো ওষুধ খাবে, দৌড়াদৌড়ি ছোড়াছুড়ি করবি না, চুপচাপ বিছানা শুয়ে থাকবে। নূর অবাক হয়ে জানতে চাইল, আপনি যাবেন না বাসায়? সাদাফ বলল, অফিসে জরুরি কাজ আছে, সেখানে যেতে হবে, কয়েকদিন সময় দিতে হবে। আমার বউ কি আমাকে ছুটি দেবে কয়েকদিনের জন্য? নূর লজ্জায় চুপ করে রইল। সাদাফ নূরের দিকে তাকে নূরের চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, বাসায় যা, নিজের যত্ন নিস, আমার জিনিসের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। নূর নিচের দিকে তাকিয়ে থেকে বলল,
বিয়ে করেছি যেন কেউ আমায় যত্ন নিতে পারে। নিজের যত্ন যদি নিজেই নিব তাহলে বিয়ে কেন করেছি আমি? এই প্রথম নূরের কথা শুনে সাদাব অবাক হয়ে গেল। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে, তারপর ধীরে ধীরে ফিসফিস করে বলল, যেদিন অনুমতি দিবি যত্ন নেওয়ার, সেদিন থেকে বুঝবি আমার যত্ন কেমন হয়। সে পর্যন্ত একটু সুস্থ থাকিস, নিজের যত্ন নিস একা একা। নূরকে দুপুরে খাইয়ে দিয়ে রেস্ট করার জন্য রুমে রেখে গেলেন নওরিন আফরোজ। নূর ঘুমাচ্ছে, হুমায়ুন রহমান নিজ রুমে বসে ভাবছে ফজলুর রহমান আসলে কি লুক আছে। হসপিটালে যখন কথা বলেছিল কেমন জানি মনে হচ্ছিল চোখ বলছে এক কথা, মুখে বলছে আরেক কথা। ভাইকে ছোটবেলা থেকে চিনেন হুমায়ুন রহমান, তাই বুঝতে পারছে কিছু একটা আছে যা ফজলুর রহমান কারোর সাথে এখনো শেয়ার করছে না। মনে মনে ঠিক করেন আজকে কথা বলবেন ফজলুর রহমানের সাথে। কি হয়েছে জানতে চাইবেন, যেহেতু নিজে থেকে বলছে না তাই বড় ভাই হিসেবে নিজেই জিজ্ঞেস করতে হবে। এদিকে ফজলুর রহমান দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে একটু রেস্ট নিচ্ছে। কিছুক্ষণ পর অফিসে যাবে, এমন সময় সামিহা বেগম এসে সামনে দাঁড়ালেন, জিজ্ঞেস করেন, আপনি সাদাফের সাথে এমন করছেন কেন? কি করেছে সাদাফ শুনি? ফজলুর রহমান হঠাৎ সামিয়া বেগমের করা প্রশ্নে ভ্যাবাচেকা খেয়ে গেলেন, বললেন, এমন করছি মানে কি করেছে সাফাদের সাথে? এই যে ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিলেন, আপনার মেয়েকে বিয়ে করেছে বলে। ছেলেটাকে একা একা বিয়ে করেছে, আপনার মেয়েকে কবুল বলেনি আপনার মেয়ে। ও কি ভালোবাসে না? তাহলে শাস্তি একা ছেলেটা কেন পাচ্ছে? বললেন সামিয়া বেগম। ফজলুর রহমানের যেন আত্মাটা কেঁপে উঠল। সামিয়া বেগমের দিকে তাকিয়ে রইলেন, উত্তর দিতে পারলেন না, বলতে চাইলেন, বারবার শাস্তি তো আমার মেয়ে পাচ্ছে। না জানি কোন পাবে শাস্তি পাচ্ছে। সাবাত তো শুরু বাড়ির বাইরে, আমাদের মনের বাইরে না। কিন্তু আমার মেয়ের কপালটা যে পুড়ে গেল শাহিমা, আমি কাউকে বলতে পারছি না। কিন্তু বলতে পারলেন না। এই কথাগুলো দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, বাড়ির বাইরে গিয়েছে সমস্যা নেই, একসময় বাড়ির ভিতরে আসবে। ওর নিচের বাড়ি, এগুলো নিয়ে তোমাদের ভাবতে হবে না। নূরের যত্ন নিও, নূরের খেয়াল রেখো। মেয়েটা অসুস্থ, দেখো যেন আবার ব্যথা না ওঠে। হয়তো বলবে না, চেপে চাপে। সামিয়া বেগম অবাক হয়ে চেয়ে রইলেন ফজলুর রহমানের দিকে। কোন কথা আর কোন উত্তর ভাবতে লাগলেন, কিন্তু কেন যেন বিষণ্ণ মনে হলো ফজলুর রহমানকে। তাই আর ঘাটলেন না উনি, চুপচাপ রুম থেকে বাইরে বের হয়ে চলে গেলেন। ফজলুর রহমান মনে মনে ভাবলেন, তোমরা বারবার গিয়ে জিজ্ঞাসা করবে। সবাই যখন জানবে নূরের এই সমস্যা, সবাই সহানুভূতি জানাবে। মেয়েটা যে আরও ভীষণ কষ্ট পাবে। মানুষ যখন মানুষের দুর্বলতা নিয়ে সহানুভূতি জানায়, কষ্টটা যে বহুগুণ বাড়িয়ে দেয়, সেগুলো হয়তো মানুষ বুঝতে পারে না। তারা ভাবে সহানুভূতি জানাচ্ছে, কিন্তু সহানুভূতি জানানোর বাহানায় যে তাকে আরও বেশি কষ্ট দিয়ে ফেলেছে, সেটা মানুষ বুঝতে পারে না। আল্লাহ না করুক, যদি সত্যি সত্যি মেয়েটার সাথে এমন ঘটনা ঘটে যায়, যদি অপারেশন করাতে হয়, তাহলে হয়তো মেয়েটা কোনোদিনও মা হতে পারবে না। সাফাত কি মেনে নেবে? যদি সাফাদের ভিতরে সন্তানের চাহিদা জন্ম নেই, তখন তো মেয়েটা অনেক কষ্ট পাবে, ধুকে ধুকে মরবে আমার মেয়েটা। ফজলুর রহমান আর কিছু ভাবতে পারছেন না। থেকে থেকে শুধু ওনার একটা কথাই মনে পড়ে, নূরের কি হবে ভবিষ্যতে। যে মেয়ের সন্তান হয় না, সেই মেয়ের সংসার জীবন কেমন হয়, এটা প্রত্যেকটা মেয়ের বাবা ভালো বলতে পারবে বা মা বলতে পারবে। তারা তাদের মেয়েকে নিয়ে আসলে কি চিন্তা করে, কতটা দুর্বিষহ জীবনযাপন করে, তার পৃথিবী অন্য কেউ হয়তো বলতে পারবে না। এদিকে সাদাফ ফোন দিল সামিয়া বেগমের নাম্বারে। নূর ঘুমাচ্ছে, তাই সামিয়া বেগম ফোন রিসিভ করে বললেন, হ্যাঁ বাবা, নূর তো ঘুমোচ্ছে। সাদাফ সামিয়া বেগমকে বলল, ঠিক আছে ছোট আম্মু, নূর উঠলে আমাকে একটু ফোন দিতে বলো। আর এখন ঘুমিয়েছে, তাহলে আর কোনো সমস্যা নেই, ঘুমাক। নূরের কি আর ব্যথা হয়েছিল ছোট আম্মু? না, সকালে তো ইনজেকশন দিয়ে গিয়েছিল, সেই প্রভাবে এখনো ঘুমোচ্ছে। আর বাড়িতে তো ঔষধ দিয়েছে, ঘুম ভাঙলে বুঝতে পারবো। সামিয়া বেগম উত্তর দিলেন। সাদাফ বলল, ঠিক আছে। সামিয়া বেগম বললেন, তুই বাসায় আসবি কখন? দেরি হবে আম্মু, অফিসে একটু ঝামেলা আছে, কখন আসতে পারবো বলতে পারি না। নূরের খেয়াল রেখো কেমন?
নিজ কেবিনে বসে সাদাব চিন্তা ভাবনা ছিল সাজিদকে কি করে ধরাশায়ী করা যায়। এমন সিচুয়েশনে নেই যে ওকে মেরে বা মারামারি করে ওকে ধরাশায়ী করতে হবে। ওকে ধরাশায়ী করতে হবে কৌশলে। সেই কৌশল জানার জন্য হঠাৎ করে মনে পড়ল ফারদিনকে। সাথে সাথেই ডেকে পাঠালো ফারদিনকে রুমে। ফারদিন আসতেই সাদাব বলল, সাজিদের ব্যাপারে সাজিদের বাবার বিজনেস পার্সোনাল যত ইনফরমেশন আছে, সাজিদের ব্যাপারে সাজিদের বাবার বিজনেস পার্সোনাল যত ইনফরমেশন আছে সব কিছু কালেক্ট করো। কী কী ধরনের বিজনেস করো, সেই বিজনেসে সাদা কি কালো কি আছে, যা আছে সব কিছু খুঁজে বের করে আমাকে 2 ঘন্টার মধ্যে জানাও। তোমার স্পেশাল টিম কাজে লাগাও। যেভাবে সম্ভব হয় সাজিদের যত দুর্বলতা আছে সবগুলো আমার কাছে খুঁজে নিয়ে আসো, ব্যক্তিগত এবং প্রফেশনাল। ফারদিন মুচকি এসে বলল, হয়ে যাবে স্যার, টেনশন করবেন না। 2 ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে সুখবর দিব। বলে কেবিন থেকে বের হয়ে গেল ফারদিন। সাদাফ চেয়ারে বসে মাথাটা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নূরের কথাই ভাবতে লাগলো। আবার সন্ধ্যা 7টা পার। তড়িঘড়ি করে অফিসে সাদাফের সামনে ফারদিন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তারপর জানালো, স্যার সব ইনফরমেশন নেওয়া শেষ। আপনি বললে একটি একটি করে বলে শোনাই। সাদাফ মুচকি হাসলো, হেসে বলল, ঠিক আছে বলো। মানে লন্ডনিংয়ের বিজনেস স্যার, গার্মেন্টস ব্যবসার স্পটের আড়ালে ওয়ারিং বয়েস ওভার বয়েস চলে। বিদেশে হাওলার মাধ্যমে টাকা আনা হয়। ধরা পড়লে বড় ধরনের অর্থের মামলা হবে। বিলাসবহুল ক্লাবের আড়ালে অবৈধ জোয়ার বিজনেস চলে। ক্লাবের ভিতরে হাই স্টিক গ্যামলিং রুম, কাস্টমারদেরকে গোপনে সিসিটিভি ধারণ করা হয়। একবার যদি প্রকাশ পেয়ে যায়, শুধু উনি না, বড় বড় লোকদের নাম চলে আসবে। রাজনীতিবিদ থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী পর্যন্ত। এই শেষ নয় স্যার, গাড়ির শোরুমেও বুয়া ব্যবসা চলে। সাদাফ জানতে চাইল, যেমন? কাগজে গাড়ি দেখানো হচ্ছে 30 থেকে 40টি, কিন্তু বাস্তবে এর কোনো অস্তিত্বই নেই। ইন্স্যুরেন্সও মানি ফ্রড। শোরুম সিল করিয়ে লাইসেন্স বাতিল করা যেতে পারে। গার্মেন্টসে আন্ডারেজ রেভার রাখা হয়। বিদেশি লায়ন্সদের কানে পৌঁছে দিতে পারলেই তারা কন্ট্রাক্ট ক্যান্সেল করবে। তারা এমন ধরনের কোম্পানির সাথে কাজ করে না। 12 ক্লাবে আমদানি কর ফাঁকি। ভিআইপি লঞ্চে অবৈধ পার্টি চলে, তাও আবার ইনলিগেল ড্রাগস সহ। এগুলো খোঁজ নিয়ে জানা গেছে। তবে প্রমাণ চাইলে কিছুদিন অপেক্ষা করতে হবে। সব কিছু সিস্টেম হ্যাক করতে হবে। সিসিটিভির ফুটেজ চাইলেও কিছুদিন দেরি করতে হবে। সাদাফ জানালো ফারদিন। সাদাফ মুচকি মুচকি হাসলো। ফারদিনের দিকে তাকে ভাবলো, সেটা কাজের এই ছেলেটাকে এই জন্যই নেওয়া হয়েছে। কথা একটু বেশি বলে, কিন্তু কাজগুলো খুব কঠিন ও নিখুঁতভাবে করে। নূর অনেকক্ষণ ধরে রুমে শুয়ে আছে, মনে মনে ভাবছে কখনো এরকম পেটে ব্যথা হয়নি, হঠাৎ এমন কেন হলো। অবশ্য আরেকবার অনেক আগে হয়েছিল। একবার যতদূর মনে পড়ে বাবা হসপিটালে নিয়ে গিয়েছিল, অনেক দিন ঔষধ খাইয়েছে বাবা, কিন্তু এবার হসপিটাল পর্যন্ত যেতে হলো। সবাই জানলো পিরিয়ড নিয়ে হসপিটাল গেছে। মনে মনে খুব লজ্জা পাচ্ছে নূর। সাদাফ ভাইকে খুব মনে পড়ছে। নূর ফোন হাতে নিল, ফোন নিয়ে সাদাফকে ফোন দিল। সাদাফ কিছু একটা ভাবছিল। রিং শুনে ফোন হাতে নিয়ে মুচকি হাসলো সাদাফ। 2 রিং হওয়ার সাথে সাথে ফোন ধরলো সাদাফ। বুঝতে পেরেছে নূর ঘুম থেকে উঠেছে। ফোন ধরে বললাম, পেটে ব্যথা এখন আছে নূর? ভালো লাগছে এখন? সমস্যা হচ্ছে না তো? এত প্রশ্ন একসাথে কেন করছেন? কোনটার উত্তর দেব? একটা একটা করে উত্তর দিই। আগে বলুন, কোথায় আপনি? সাদাফ ফিরোজেরা সরু করে বলল, বাহ, বিয়ের পর তো খুব বউ ভাব হয়েছে তোর। কথায় কথায় এখন অধিকার খাটাস। আমি কোথায় কি করছি না করছি সব কিছু জানতে চাস। বিয়ে হলে বুঝি সবই এরকম পাল্টে যায়? নূর লজ্জা পেল। মুচকি হেসে সাদাফের কথার উত্তরে বলল, জানি না। আচ্ছা এখন বলুন, আপনি কোথায় কখন আসবেন? সাদাফ মুচকি হেসে বলল, উফ, এমন একটা ফোন কলের আশায় বুঝি বিয়ে করে ছেলেরা। আসতে একটু দেরি হবে ম্যাডাম, অফিসে ভীষণ ঝামেলা পড়ে গিয়েছে। সমস্যার সমাধান করে তবে আসবো। তবে হ্যাঁ, রাতে থাকতে পারবো না। রাতে আমি আমার বাসায় চলে যাব।
কেন বাসায় যাবেন? এ বাসায় কি সমস্যা? কেন, তুই কি চাচ্ছিস আমি তোর সাথে থাকি? এখনো সময় হয়নি, আর তুইও সুস্থ না। যেদিন আসবো সেদিন আমার সাথেই থাকবি। আগে সুস্থ হয়ে নে। নূর লজ্জা পেয়ে গেল। ছি, আগ বাড়িয়ে কেন বললো থাকার কথা? ছি, কি লজ্জার ব্যাপার। লজ্জা পেয়ে বলল, জি না, আমি কি তাই বলেছি? আমি কখন বলেছি আমার সাথে থাকতে হবে? আমি আপনার সাথে থাকবো না। আপনি আপনার রুমে থাকবেন। যদি আমি আমার রুমে থাকি তাহলে আর কষ্ট করে এখানে থেকে কী লাভ? এর চেয়ে ভালো আমি আমার বাসায় থাকবো। আর তোর বাবা মানে আমার শ্বশুর আমাকে বের করে দিয়েছে। বলেছে তাদের ছাড়া নাকি আমার কোনো যোগ্যতা নেই। যোগ্যতা প্রমাণ করে তোকে তুলে নেব, তারপর আসবো। কতদিন লাগবে? তুই এত পাগল হয়ে গেছিস কেন? নিশ্চয়ই একদিনও আমাকে ছাড়া থাকতে ইচ্ছা করছে না? নাকি একদিন স্বামীর বাড়িতে থেকে এখন স্বামীকে ছাড়া থাকতে ইচ্ছা করে না? যেদিন তুই সাদাব ভাই থেকে সাদাব বলে ডাকবি, তুমি করে ডাকবি, সেদিন সময় হবে, সেদিন এসে থাকবো। কতদিন লাগবে? জি না, আমি এভাবে ডাকতে পারবো না। কখনো ডাকিনি, অভ্যেস নেই আমার। আমি তো সবসময় সাদা ভাই বলে এসেছি। সাদাফ জোরে হাসলো, বলল, তাই বলে বিয়ের পর স্বামী কি ভাই বলে ডাকবে? তুই তো দেখছি তোর ছেলে মেয়ের মা বানানোর ধান্দা করেছিস আমাকে। নূর লজ্জা পেল, বলল, ডাকলে ডাকবে, মায়ের ভাই তো মামাই হয়। আম, মামা ডাকবে, যা খুশি তা ডাকবে। আর আমার তো অনেকগুলো ছেলে মেয়ে হবে। কেউ আপনাকে মামা ডাকবে, কেউ চাচু বলবে। সাদাফ ঘোর লাগা কুচি বলল, একটাও কি বাবা বলে ডাকবে না? বাবা ডাক শোনার ভীষণ শখ আমার। নূর লজ্জা পেল, বলল, বাবা তো যেটা সব থেকে কিউট হবে, ভালো হবে, সেটা আপনাকে বাবা বলে ডাকবে। আমার সবগুলো বাবুই অনেক কিউট হবে, কারণ বাবুর মাও কিউট, বাবুর বাবাও কিউট, তাই বেবিগুলো সবগুলো কিউট হবে। আচ্ছা, আপনি কি আপনার বাবুদেরকে বেশি আদর করবেন নাকি আমাকে বেশি আদর করবেন? সাদাফ নূরকে খ্যাপানোর জন্য বলল, অবশ্যই আমার বাবুদেরকে বেশি আদর করব। বাবুরা তো ছোট ছোট গুড়া গুড়া বাচ্চা হবে, ওদেরকে বেশি আদর করব। তুই তো পাকনি বুড়ি হয়ে যাবি, তো আদর করে কী লাভ? ইস, এই কথা! তাহলে আমি একটা বাবু আপনাকে দিব না। বলল নূর অভিযোগে সরিয়ে। সাদাফ বলল, অসম্ভব, আমার তো মিনিমাম 10টা বাবু চাই। কে যেন একবার বলেছিল বাড়ি ভর্তি বাবু থাকবে তাহলে ভালো লাগবে, তাই আমার 10টা বাবু চাই, বুঝলি? নূর এবার ভীষণ লজ্জা পেয়ে গেল, চুপচাপ মাথা নত করে রইল। অফিসে আছে, আমার সময় লাগবে অফিস থেকে বের হতে। যাওয়ার সময় দেখা করে যাব। খাওয়া দাওয়া করিস ঠিক মতো, ওষুধ খেয়ে নিস। একটু পরে আবার আমাকে ফোন দিস, কেমন? আচ্ছা শুনুন শুনুন, জি বলুন বলুন। আপনি যে আমাকে তুই করে বলেন, কে তার বউকে তুই করে বলে শুনি? যে শালা তার বউকে কোলে নিয়ে পেলে পোলে বড় করে বিয়ে করে, সে বউকে তুই করে বলে। আর বলেছি তো, যেদিন তুই আপনি থেকে তুমিতে নামতে পারবি, সাদা ভাই থেকে সাদাফে নামতে পারবি, সেদিন আমিও তোকে তুই থেকে তুমি তুলব। ঠিক আছে, তাহলে তুই ঠিক আছে। আমি তো আপনাকে আপনি ছাড়া তুমি করে বলতে পারবো না, কোনোদিনও পারবো না। সাদাফ তুমি করে বলবো। ঠিক আছে, দেখা যাবে। যেদিন সময় হবে সেদিন তুই ঠিকই পারবি। তুমি করে বলবি, সাদাব করে বলবি। এখন রাখছি, কেমন? শরীর খারাপ করলে সাথে সাথে আম্মুকে অথবা ছোট আম্মুকে বলবি। খবরদার লুকিয়ে রাখবি না, এটা লজ্জার কিছু নেই, জানাতে হবে, ওকে? বলেই সাদাফ ফোন রাখার সাথে সাথেই হঠাৎ করে দেখলো ঘাড় ঘুরিয়ে ফারদিন দাঁড়িয়ে আছে। সাদাফ ভয় পেয়ে গেল। সাদাফ বলল, কখন থেকে দাঁড়িয়ে আছো ফারদিন? ফারদিন মুচকি এসে বলল, যখন আপনি বলেন বউকে কোলে পুষে বড় করে বিয়ে করেছেন তখন থেকে। কংগ্রাচুলেশন স্যার, আপনি বিয়ে করেছেন তা তো জানতাম না, এখন জানতে পারলাম। সাদাফ লজ্জা পেয়ে গেল, মুচকি এসে বলল, যাও কাজে যাও, এখানে চুপচাপ দাঁড়িয়েছিলে কেন? বসের কথা চুপচাপ শোনা একটা গুরুতর অপরাধ। 1 সপ্তাহের বেতন কাটা হবে। ফারদিন সাথে সাথে বললাম, না না স্যার, আপনি এটা করতে পারেন না আমার সাথে, আপনাকে আপনার বউয়ের কসম। এদিকে সাইমন ঘরে বসে পড়ছিল আর মনে মনে চিন্তা করছিল ফ্রোজের বলা কথাগুলো। সাইমন শুনেছিল বড় আম্মুর কথাগুলো, কিন্তু কাছে যায়নি। বড় আম্মু মেনে তো নিয়েছে, কিন্তু বলেছে বাড়িতে এখানে সেখানে কথা বলতে মানা, দূরত্ব বজায় রাখতে। কিন্তু
ওর যে রিমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে, রিমার সাথে কথা বলতে ইচ্ছে করছে। কে বুঝাবে বড় আম্মুকে নতুন নতুন প্রেম? এতদিন না হয় চাচাতো বোন ছিল, দেখতে ইচ্ছে হতো না, কিন্তু এখন তো প্রেমিকা একটু পরপর দেখতে ইচ্ছে হয়। যে ভাবা শেখ স্যামন ফোন হাতে নিল, নিয়ে 1 মিনিট চিন্তা করলো ফোন দিবে কি দিবে না। কোনো কিছু না ভেবে ফোন দিয়ে ফেললো। রিমা শুয়েছিল ঘরে, এই 2 দিন হসপিটালে দৌড়াদৌড়ি করে একটু টায়ার্ডই হয়ে গিয়েছে। হঠাৎ স্যামনের কল দেখে তাই উঠে গিয়ে দরজাটা লাগিয়ে দিল, তারপর ফোন রিসিভ করলো। রিমা ফোন ধরার সাথে সাথে স্যামন বলল, তুই কি আমাকে ভুলে গিয়েছিস? তুই কি চিন্তা করেছিস যে তোকে একটু না দেখলে আমার কেমন লাগে? বাড়িতে আসার পর একটা মুহূর্তের জন্য তুই আমার সামনে আসিস না? 1 কাপ চা নিয়েও তো আমাকে দেখা দিয়ে যেতে পারিস। আমি কি করব? আম্মুই তো না করলো, বললো কয়েকদিন একটু দূরত্ব বজায় রাখতে। এই মুহূর্তে যদি আমাদের কেউ এইভাবে দেখে ফেলে বা কথা শুনে ফেলে তাহলে সমস্যা হবে। স্বামী হিসেবে ভুলেই যা, চাচাতো ভাই হিসেবে তো 1 কাপ চাও নিয়ে জিজ্ঞেস করতে পারিস আমাকে চা কফি কিছু লাগবে কিনা। তুই তো আমার রুমে আসা ভুলে গিয়েছিস। 2টা দিন ধরে আমার রুমের ভিতর কাপড় চাপড় কি অবস্থা হয়ে গিয়েছে, এগুলো পরিষ্কার কে করবে? তাহলে তোকে আমি বিয়ে করেছিলাম কেন? তোকে যদি দেখতেই না পাবো, বইয়ের যদি কোনো সেবাই না পাবো, তাহলে আমাদের বিয়ের কি দরকার ছিল? রিমার রাগ উঠে গেল, বলল, তুই কি আমাকে সেবা পাওয়ার জন্য বিয়ে করেছিস? স্যামন হাসতে হাসতে বলল, না, তাহলে তোকে পূজা করার জন্য বিয়ে করেছে। মানুষ বিয়ে কেন করে? বইয়ের সেবা পাওয়ার জন্য। সাদা বসেছিল অফিস রুমে, কিছু একটার অপেক্ষায় ঠিক ঘন্টাখানেক পর ফারদিন এসেও জানালো, স্যার, একটা সুখবর আছে। একটি সিসিটিভির ফুটেজ পাওয়া গেছে। সাদব মুচকি এসে ফারদিনের দিকে তাকালো, তারপর বলল, কি আছে সে ফুটেছে? অন করে দেখি। ল্যাপটপের ভিডিও ফুটেজটি অন করার সাথে সাথে সাদাফের মুখে খেলে গেল মুচকি হাসি। সাদাফ ল্যাপটপটি বন্ধ করলো, তারপর মোবাইলটি হাতে নিয়ে ফোন করে দিল সাজিদকে। সাজিদ অবাক হয়ে গেল হঠাৎ সাদাফের ফোন পেয়ে। সাদাফের তো ফোন দেওয়ার কথা না। 2-3 রিং হওয়ার সাথে সাথে ফোন রিসিভ করলো সাজিদ। ফোন ধরে বলল, বন্ধু খোঁজখবর নেওয়ার জন্য ফোন দিলাম। তোর তো অভিযোগ ছিল আমি নাকি তোর খোঁজখবর নিই না, তাই ফোন দিলাম। সাজিদ অবাক হয়ে গেল, তারপরও সিরিয়াস হয়ে বলল, হেয়ালি না করে বল কি জন্য ফোন দিয়েছিস? বললাম তো তোর খোঁজখবর নেওয়ার জন্য ফোন দিয়েছে। আচ্ছা, তা তোদের গার্মেন্টসের ব্যবসা কেমন চলছে রে? সাজিদ অবাকের পর অবাক হচ্ছে। গার্মেন্টস ব্যবসার কথা কেন জানতে চাচ্ছে ভেবে, সে ব্যবসার মধ্যে কি ওর ইন্টারেস্ট থাকতে পারে। তারপর বলল, কেন? তোর কি ইন্টারেস্ট? তোর কি প্রয়োজন? চাকরি নিবি নাকি আমাদের ফ্যাক্টরিতে? সাদব হাসতে হাসতে বলল, না, তোদের ফ্যাক্টরিতেও ছোট ছোট পোলাপান দিয়ে কাজ করাস, ভিতরে গভীরে সেখানে আমার মতো বড় মানুষের কি কাজ বল? সাজিদ অবাক হয়ে বলল, কি বলতে চাচ্ছিস সেটা বল। আর এমন কোনো কথা বলবি না যেটা তুই নিজে কোনোদিনও চোখে দেখিসনি। হ্যাঁ, তা অবশ্য ঠিক, চোখে দেখিনি, তবে দেখতে কতক্ষণ? কি চাস সেটাই বল। জানতে চাইল সাজিদ। সাদব বলল, কি আর চাইব? চাই যে তুই যা করেছিস সেটা তুই স্বীকার করে নে। তোর দোষ তুই স্বীকার করে নিলে বাইয়াররা কনভিন্স হবে। হয়তো শিপমেন্ট আমাদের ক্যান্সেল হবে, কিন্তু চুক্তি থাকবে। প্রোডাকশনে এখনও তুই জব করিস আমাদের এখানে তাদের ডাটা মতে, তাই তুই এর দায় নিবি, কারণ তুই এই কাজটা করেছিস। আমি কেন করব? আর আমি কি দায় পড়েছে তাদের ফ্যাক্টরি, তাদের প্রতিষ্ঠান বাঁচানোর জন্য? কোনো কিছু দায় নিজের কাঁধে নেওয়ার? বলল সাজিদ। সাদব বলল, তাহলে করবি না? সাজিদ বলল, না, যা পারিস করে নে। বলে ফোন কেটে দিল সাজিদ। সাজিদ এ ব্যাপারে পুরোপুরি অজ্ঞ। কোন ধরনের ভিডিও ফুটেজ পেয়েছে সাদফ, যার জন্য এই কথাগুলো বলছে। কারণ সাজিদের জানা মতে তাদের সব কিছুই এতই গোপন, এতই লুকোচুরিতে হয় যে সাদফের মতো লোকের পক্ষে সেগুলো ভেদ করে কোনো ফুটেজ বের করা সম্ভবই নয়। এমনকি কোনো হ্যাকারের পক্ষেও করা সম্ভব না। তার ফুটেজগুলো এতটাই সিকিউরিটি দিয়ে সব কিছু করা হয়। সাদাফ ফোন কেটে ফুটেজের দিকে ইশারা করে ফারদিনকে বলল, ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু ফুটেজ এডিট করে পুলিশকে পাঠিয়ে দাও। এই মুহূর্তে অন্য কারো নাম যেন না আসে। আগামীকাল যেন ওর ফ্যাক্টরিতে রেড হয়। একটা একটা করে ধরবো। ফ্যাক্টরি রেড হওয়ার পরেও যদি ও স্বীকার করে সব দায় নিচে না নেয়, তারপরে বাকিগুলো ধরা হবে। ফারদিন বলল, জি স্যার, কাজ হয়ে যাবে। এদিকে সাইমন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে রিমার জন্য। ফোনে কথা তো বলেছে রিমার সাথে কথা। রিমা রাগ করে
হলেও সাইমনের সাথে দেখা করতে আসবে এটা সাইমন জানে। হলো তাই দরজা হঠাৎ করেই খোলার শব্দ হলো। সাইমন আর চোখে তাকে দেখলো রিমা এক কাপ চা নিয়ে এসেছে। সাইমনের দিকে হেঁটে এসে রিমা বলল, এই নাও চা। শুধু চা? আর কিছু কই? আচ্ছা, আর কি, তুমি তো চায়ের কথাই বলেছো। সাইমন মুচকে এসে গলার স্বর নরম করে বলল। ঠিক আছে, একটু সামনে আয় তো। রিমা অবাক হয়ে গেল, ওইদিক তাকে বলল। কেন? আয় না একটু কাছে প্লিজ। আম্মু বকা দিবে। বলল রিমা। সামনের এবার মেজাজ চড়েই গেল, বলল, আম্মুর কাছে জিজ্ঞেস করে কি তুই আমার সাথে প্রেম করেছিলে, না আম্মুর সাথে জিজ্ঞেস করে তুই আমাকে কবুল বলেছিলে? চুপ করো, কি বলতেছো? হঠাৎ করে কেউ শুনে ফেলবে। আর কবুল কবুল মানে কি? এই কবুলে কি বিয়ে হয়? এটা তো এমনি দুষ্টুমি করে বলেছি। সাইন ছাড়া বিয়ে হয় নাকি? কাগজ ছাড়া কিসের বিয়ে? আর কি প্রমাণ আছে তোমার সাথে আমার বিয়ে হয়েছে? দেখাতে পারবে কোনো প্রমাণ? ও, তার মানে আমার প্রমাণ রাখা উচিত ছিল। তুই যে আল্লাহকে সাক্ষী রেখে কবুল বললি, এটাও কি কোনো প্রমাণ না? রিমা এবার চুপচাপ হয়ে গেল, একটু নরম হয়ে বলল, দেখো, আম্মু যা বলেছে আমাদের ভালোর জন্যই বলেছে। আর কিছুদিন পর সাদাব ভাইয়া নূরের ব্যাপারটা সমাধান হয়ে গেলে তারপর যদি কেউ জানে সমস্যা নেই, কিন্তু এখন জানলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। বাবারা কতটুকু হার্ট হবে বুঝতে পেরেছো? মান সম্মান শেষ হয়ে যাবে তাদের, যে তাদের 4টা ছেলে মেয়ে একই কাজ করেছে ভেবে। ঠিক আছে, একই কাজ করেছে, ভালোই তো বেসেছে, কোনো অন্যায় তো করেনি। রিমা মুচকি এসে সাইমনের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে এক পা দুপা করে একটু কাছে আসলো, বলল, এসেছি, এবার বলো কি বলবে। সাইমন রিমাকে বলল। আমার গালে একটা চুমা খা প্লিজ। কেন যেন সাইমনের আবদার আজ আর রিমার ফেলতে ইচ্ছে হলো না, তাই এদিক ওদিক তাকে চুপ করে সাইমনের গালে একটা চুমু খেয়েই রুম থেকে দৌড়ে দিল সোজা রুমের বাইরে। সাইমন অবাক হয়ে গেল, এক মুহূর্ত দাঁড়ালো না মেয়েটা। সাইমনের তো একটা চুম্মাকে দিয়ে ইচ্ছে করছিল। সাইমন নিজের গালে হাত দিয়ে একটু মুচকে হাসল। এতটুকুই বা কম কিসে? ও যে চা নিয়ে এসেছে, কাছে এসেছে, একটা চুমু খেয়েছে, এটাতেই তো সাইমন অনেক খুশি। তাই সুন্দর করে চায়ের দিকে তাকিয়ে রইল মুগ্ধ নয়। তারপর ধীরে ধীরে চায়ের চুমুক দিয়ে চা পান করতে লাগলো। এদিকে নূর ধীরে ধীরে বিছানা থেকে নেমে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। কেন যেন নিজেকে আজকে একটু পরিপাটি করতে ইচ্ছে করছে। সাদাব ভাই বলেছে যাওয়ার সময় দেখা করে যাবে। রাত তো অনেক হলো, নিশ্চয়ই সাদাব ভাই আসবে। আসলে জোর করে খাইয়ে তারপরেই এখান থেকে যেতে দিবে, না হলে যেতে দিবেই না, ভাবলো নূর। ধীরে ধীরে চিরুনি নিয়ে চুলগুলো আসাতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, আয়নার সামনে গেলে কেন যেন আজকাল নিজেকে বড্ড মিসেস সাদাফ মনে হয়। হঠাৎ আয়নার দিকে তাকিয়ে নূরের চেহারার মধ্যে কিছু একটা মিসিং মনে হলো। অনেকক্ষণ ধরে নূর ভাবছে কি নেই। হঠাৎ করে মনে পড়লো নাক তো ফোরানো নেই, নাকে একটা ফুল নেই। সব বিবাহিত মানুষের তো নাকে একটা ফুল থাকে। নূর লজ্জা পেয়ে মনে মনে ভাবলো আজকে সাদাব ভাই আসলে বলবে নূরের জন্য একটা নাকের ফুল এনে দিতে। রাত 10টা। সাদাফের গাড়ি রহমান ভিলায় আসতে গাড়ির শব্দে নূরের হৃদয়টা কেঁপে উঠলো। যেন মনে হচ্ছে কতদিন পর সাদাব ভাই বাসে আসছে। সাদাব ভাই আসছে, নূর পারছে না দৌড়ে নামবে, কিন্তু শরীর সাহায্য দিচ্ছে না। তাই নূর ধীরে ধীরে ব্যালকনি পর্যন্ত গেল। চুলে এখনো চিরুনি, চুল যে আর গোছানোর সময় নেই। সাথে সাথে রুমে এসে চুলগুলো খোপা করে নিল। হঠাৎ মনে হলো মায়ের একটি খোপার কাটা আছে যেটাতে কাঠগোলাপ লাগানো আছে। সাদাব ভাইয়ের তো কাঠগোলাপ ফুল খোপায় পরা পছন্দ। নূর সাথে সাথে মায়ের রুমের দিকে গেল। মায়ের রুমে গিয়ে দেখলো রুমে কেউ নেই। সবাই জানে আজকে সাদাব আসবে, তাই নওরিন, আফরোজ, সামিহা বেগম রান্নাবান্নার আয়োজন করছিলেন। পুরুষের সবাই নিচের ড্রয়িং রুমে সংবাদ দেখছে। নূর মায়ের ড্রেসিং রুম টেবিলে হাতরে কাঙ্ক্ষিত জিনিসটি পেয়ে গেল, খোপার কাটা যেটিতে একটি কাঠগোলাপ খচিত। সেটি মাথায় দিয়ে ধীরে ধীরে আবার নিজের রুমে ফিরে গেল নূরের লজ্জা লাগছে, ভীষণ লজ্জা লাগছে। নিচে যেতে ভাবলো, তাই নিজের রুমে অপেক্ষা করবে সাদাব ভাইয়ের জন্য। সাদাব ভাই নিচে আসবে নূরের রুমে নূরের সাথে দেখা করতে। সাদাব গাড়ি থেকে নেমে নূরের ব্যালকনির দিকে তাকালো, দেখলো রুমের লাইট জ্বলছে, তার মানে নূর এখনো রুমে। গাড়ির ডোর খুলে মেন দরজার কাছে আসতে দেখলো নিচে সবাই বসে আছে। হঠাৎ কেন যেন সাদাফের লজ্জা লাগলো। এখানে বসে থাকলে টাইম নষ্ট হবে, কিন্তু সাদাফের যে ইচ্ছে করছে দৌড়ে উপরে চলে যেতে।
নূরের রুমে, নূরের কাছে, কিন্তু নিচে এতগুলো মানুষকে রেখে তাদের চোখের সামনে দৌড়ে উপরে নূরের রুমে যেতে হঠাৎ কেন যেন সংকোচ বোধ কাজ করলো। তাই সাদাফ ভিতরে ঢুকে প্রথমে ড্রয়িং রুমের সামনে এসে সোফায় বসলো। সাইমন সাথে সাথে সাদাফের দিকে তাকিয়ে বলল, কি অবস্থা ভাইয়া? অবশ্যই ঝামেলা মিটেছে? না, এখনো মেটেনি, তবে মেটে যাবে। মোটামুটি ব্যবস্থা করে এসেছে। বলে আর চোখে তাকালো হুমায়ুন রহমান ও ফজলুর রহমানের দিকে। হুমায়ুন রহমান ছেলের দিকে তাকিয়ে কথা বলতে পারছেন না। বারবার মনে পড়ছে সেই চরমার দৃশ্য। ভিতরে ভিতরে উনি খুবই ব্যথিত এবং লজ্জিত। তবে ছেলেকে মেরেছে, এজন্য উনি ছেলের দিকে তাকিয়ে যে কথা বলবে মনে হচ্ছে সেই সাহসটাও করতে পারছে না। ফাজিল ছেলেটা একটু নিজে থেকে কথাও তো বলতে পারে বাবার সাথে, তা না করবে না, প্রতিশোধ নিচ্ছে না, মনে মনে ভাবলে হুমায়ুন রহমান। সাদা বুঝতে পারছে বাবার মনোভাব, তাই নীরবতা ভেঙে নিজেই বলল, এই নিয়ে কোনো টেনশন করতে হবে না। টেনশন করো না বাবা, টেনশন করো না বাবা। ঝামেলা মনে করে মোটামুটি শেষ। বাকি যতটুকু আছে আমি দেখে নেব, তোমাদের টেনশন করতে হবে না। হুমায়ুন রহমান যেন একটি শক্তি পেল, ছেলে নিজে থেকে ওনার সাথে কথা বলছে। খুশি চেহারায় ফুটে উঠলো, যেন সাথে সাথেই বলে উঠল, টেনশন করছিও না। যেখানে তুই আসিস সেখানে আমার টেনশনের কোনো কারণ নেই। আর আজকে সব তোর পছন্দের খাবার হয়েছে, অবশ্যই এখানে বসেই খাবি। সাদাফ মুচকি হাসলো, চোখে ইশারা করলে উপরে যাবে। হুমায়ুন রহমান অবাক হলেন সবার সামনে ওকে ওর ইশারা করা দেখে। সাদাফ না করলো না, জানে আজকে খেয়ে যেতেই হবে। এমনি সাদাফের জ্বর ছিল 2 দিন, তার উপর অসুস্থতা, নূরের অফিসে ব্যস্ততা, সব কিছু মিলিয়ে খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই। বাড়ির সবাই যে ওকে না খেয়ে যেতে দিবে না সেটা ও আগে থেকেই ভালো করেই জানে। সাদাফ ফজলুর রহমানের দিকে তাকালো। ফজলুর রহমান বললেন, যাও হাত মুখ ধুয়ে এসো, সবাই একসাথে খাবো। ভেতরে ভেতরে সাদাফ এটাই তো চাচ্ছিল। সাদাফ উঠে সবার উদ্দেশ্যে বলল, আমি উপর থেকে হাত মুখ ধুয়ে আসছি। সাদাফ মুখে না বলেও ফজলুর রহমান জানে সাদাফ উপরে যাওয়ার জন্য আঁকুপাকু করছিল। নূরের রুমে যাবে, নূরকে দেখতে যাবে, এতে ফজলুর রহমানের কোনো সমস্যা নেই। ফজলুর রহমান শুধু চায় সাদাফ সবকিছু জেনে বুঝে ওকে গ্রহণ করুক, যার জন্য একটু সময় লাগবে। যদিও নূরের সমস্যা ওর কাছে গ্রহণযোগ্য না হয়, তবে নূরকে সাদাফের থেকে দূরেই রাখবে। সাদাফ উপরে উঠেই সাথে সাথে চলে আসলো নূরের রুমের কাছে। নূর কিভাবে যেন বুঝে গেল সাদাফ ভাই এসেছে, হয়তো পায়ের শব্দে, হয়তো বা সাদাফের ব্যবহার করা বডি স্প্রে সুগন্ধে। নূর বুঝতে পেরেছে, তবে নূরের ভীষণ আজ লজ্জা লাগছে। বিছানায় বসেই লজ্জায় যেন কাঁপছে নূর। নিচে সবাই বসে আছে, বাবা, বড় বাবা, সবাইকে পার করে নূরের কাছে এসেছে সাদাফ। ধীরে ধীরে রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো সাদাফ। প্রবেশ করেই নূরকে কেমন যেন হঠাৎ চোখে আজ অন্যরকম লাগলো। অবাক চোখে চেয়ে এগুলো নূরের দিকে। সাদাফ বুঝতে পারছে না নূরকে আজ অন্যরকম কেন লাগছে। নূর মাথা নিচু করে রইল। সাদাফ ধীরে ধীরে এগিয়ে এসে বিছানায় নূরের পাশে বসে নূরের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। নূর বলল, কি হয়েছে? কি দেখছেন? তোকে আজ ভীষণ অন্যরকম লাগছে, কিছু একটা পরিবর্তন মনে হচ্ছে। কি? সাদাফ অনেকক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো, বুঝতে চেষ্টা করলো আসলে কি পরিবর্তন। তারপর সাদাফ বলল, তুই আজ খোপা করেছিস, 2 মিনিট করিসনি। খোপায় কাঠগোলা ফুলের কাঁটা দিয়েছিস, তাই তো বলি তোকে আজকে এমন বিবাহিত বিবাহিত লাগছে কেন? হঠাৎ নূরের বিবাহিত কথাটি শুনে মনে পড়ে বিবাহিত হলে তো নাকে ফুল পড়ে সবাই। নূর মাথা তুলে বলল, আমাকে একটা নাকে ফুল কিনে দিবেন সাদা ভাই? সাইমন ধীরে ধীরে উঠে গেল। সবাই নিচে। সাদাব ভাইয়া এখন নূরের রুমে বোম ফাটালেও বের হবে না, এই ফাঁকে যাই একটু রিমার সাথে দেখা করে আসুক। মনে মনে ভাবলো সাইমন। রিমা পড়ালেখা করছিল, তাই ধীরে ধীরে উঠে গিয়ে রিমার ঘরের সামনে গিয়ে দেখলো দরজা চাপানো। রিমা স্কেল দিয়ে পেন্সিল দিয়ে কিছু একটা ড্র করছে টেবিলে। সাইমন ধীরে ধীরে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতে রিমা তাকিয়ে দেখলো সাইমন। রিমা বলল, কি হলো? তুমি এই ঘরে কেন? তোমাকে না বলেছি যখন তখন আমার কাছে আসবে না? ইস, বললেই হলো। আমি আমার বউয়ের কাছে আসবো না? কি আসবে আমাকে আটকাতে শুনি? আমি কি আর কাউকে ডরাই? ভাঙতে পারি লোহার কড়াই। হঠাৎ এত সাহস? এমনিতে পা টিপে টিপে আসো, আজকে যে খুব সাহস নিয়ে আসলে। সাদাব ভাই এসেছে নূরের রুমে, নিচে সবাই আছে। এর উপরে এরা কেউ আসবে না, যেহেতু উপরে সাদাব ভাই আছে। এই সুযোগে আমি একটু এসেছি। সাদাফ নূরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি বললো এই মুহূর্তে মেয়েটি? সাদাব ভাই নাকে ফুল কিনে দিন?
ঠিক আছে নাকে ফুল লাগবে, তাই বলে সাদব ভাই কেন লাগাতে হলো? নূরকে সাথে সাথে ছোট্ট একটি থমক দিয়ে বলল। তুই কি সবসময় আমাকে সাদা ভাই বলে ডাকবে? নূর লজ্জা পেয়ে গেল, মাথা নিচু করে বলল, অভ্যাস হয়ে গেছে, পরিবর্তন করতে পারি না। কিনে দিবেন নাকের ফুলটা? নাকের ফুল দিয়ে কি করবে? তোর তো নাক ফুটো করা নেই। আমি দেখেছি সব বিবাহিত মেয়েদের তাদের জামাইরা নাকের ফুল দেয়, সে নাকে ফুল পরে দেখতে অনেক সুন্দর লাগে, আমারও চাই। তাই তুইও চাস তোকে বিবাহিত লাগুক? বিবাহিত লাগার নাকে ফুল ছাড়া আরো অনেক উপায় আছে, সেগুলো সম্পর্কে কি ধারণা তোর? নূর অবাক হয়ে গেল, ভাবলো অন্য আর কি উপায় আছে। সাদব মুচকি মুচকি হাসলো। নূর বলল, নিজে নিজে চিন্তা কর, আর কি কি হলে বিবাহিত দেখা যায়? নূর কোনো কিছু চিন্তা না করতে পারছে না। অত পরিবর্তনের মধ্যে শুধু মেয়েদের নাকফুলটাই পড়তে দেখে, কানে গলায় হাতে তো আগে থেকেই পড়ে থাকে মানুষ। সদফ গোললাগা কঞ্চে নূরের দিকে তাকিয়ে বলা, আর কতদিন বাকি? নূরের দিকে শুধু চোখে চাকিয়ে দুষ্টু দুষ্টু হাসলো সাদাফ। নূর অনেকক্ষণ বোঝার চেষ্টা করলো সাদাফ ভাই আসলে কিসের কথা বলছে। হঠাৎ করে যেন নূরের মনে পড়লো কিছু একটা, সাথে সাথে লজ্জায় নূর দু হাত দিয়ে মুখ ঢেকে ফেললো। সাদাফ সশব্দে হেসে দিল নূরের লজ্জা পাওয়া দেখে, তারপর হাসি থামিয়ে দূরত্ব আরেকটু খুঁজে আনলো, আরেকটু কাছে এসে বসে দু হাত দিয়ে নূরের হাত দুটো মুখ থেকে নামিয়ে নূরের দিকে তাকিয়ে বলল, লজ্জাগুলো জমিয়ে রাখিস, একবারে ভেঙে দেব। পরম যত্নে ও ভালোবাসার সাথে নিষ্ঠার সাথে ভেঙে দেব। কথাগুলো শুনেই নূর সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। সদাফ গোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে। অদ্ভুত সুন্দর লাগছে আজকে নূরকে, যেন বউ লাগছে। সদাফের বুকের ভেতরটা ধীরে ধীরে কম্পন শুরু হলো। কবে আসবে সেদিন নূরকে এই বুকের মাঝখানে রেখে নূরের লজ্জাটুকু ভেঙে দিতে পারবে, নূরকে যত্নের সাথে নিজের বুকে রাখতে পারবে, ভালোবাসার বন্ধন আবদ্ধ করে ফেলতে পারবে নূরকে। কবে আসবে সেদিন? নূরের দিকে তাকিয়ে থেকে এই কথাগুলো ভাবছে সাদাফ। এদিকে সাইমন এখনো দাঁড়িয়ে আছে রিমার রুমে। হঠাৎ করে নিচ থেকে নরিন আফরোজের গলা পাওয়া গেল। উপর থেকে সাদাফ, সাইমন, রিমা এবং নূরকে ডাকছে ডিনার করার জন্য। রিমা তাড়াতাড়ি করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, বলল, বলেছিলাম এই রুমে এসো না। এখন বের হওয়ার সময় যদি না কেউ দেখে তোমার কি অবস্থা হবে? আমাকে তো বকবে, তোমাকেও বকবে এবার। সাইমন লজ্জা পাচ্ছে এখন রুম থেকে বের হতে, যদি বড় আম্মু দেখে ফেলে তো তাহলে কি অবস্থা হবে। সাইমন রিমাকে বলল, তুই আগে দরজা খুলে বের হ, দেখ কেউ আছে কিনা, পরে আমি বের হই। রিমা তাই করলো। দরজা খুলে আগে এদিক ওদিক তাকায়, দেখলো কেউ নেই। বের হয়ে যাওয়ার সময় ইশারা করে গেল 1 মিনিট পরই বের হতে। সাইমন এভাবে দাঁড়িয়ে রইল 1 মিনিট হতে। দরজা খুলে বের হবে ঠিক এমন সময় সাদাফ নূরের সামনেই পড়লো। সাদাফ জানতে চাইল, তুই এই রুমে কেন? না, একটা কাজে এসেছিলাম রিমাকে ডাকতে, দেখি রিমা নেই তাই বের হয়ে যাচ্ছে। তুমি যে আমার বোনের রুম থেকে বের হলে কিছু বলেছে? তাহলে চল নিচে খেতে যাব, আজকে সবাই একসাথে খাবো। খাবার টেবিলে আজ যেন পরিপূর্ণ মনে হচ্ছে। সবার মুখে তৃপ্তির হাসি, কেউ মুখে ফুটে বলুক আর না বলুক, আজ সবাই খুশি। আজ সব সাদাফের পছন্দের রান্না করা হয়েছে। ফজলুর রহমান সাদাফের দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করলেন, অফিসের ঝামেলাটা মিটমাট হয়ে গেলে সাদাফের সাথে খোলাখুলি কথা বলবে। সাদাফ কি সিদ্ধান্ত নেয় তার উপর ডিপেন্ড করে ওনার পরবর্তী সিদ্ধান্ত। নরেন আফরোজ বললেন, আজ থেকে যা সাদাফ, অনেক রাত হয়েছে, আজকে যাওয়ার দরকার নেই। মা, যেতে হবে, আবার সকাল সকাল অফিস যেতে হবে। কাল আবার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই আজকে থাকবো না। স্পষ্ট করে বললেই হয় তুই থাকবি না, না হলে সকাল সকাল তো এখান থেকেও যেতে পারিস। সাদাফ চুপ করে রইল। নূর কোনো কথা বলছে না, শুধু সবার কথা শুনছে। সাদাফ হঠাৎ মুখ তুলে বলল, যেদিন কারোর সাহায্য ছাড়া নিজের যোগ্যতা কিছু করে দেখাতে পারবো সেদিন আমি এই বাড়িতে ফিরবো, এর আগে না। ফজলুর রহমানের বুকটা ধক করে উঠল সাদাফের কথাগুলো শুনে। হ্যাঁ, সেদিন উনি তো বলেছিলেন বাপ চাচাদের হাতের ছায়া থেকে বের হয়ে পারলে যেন কিছু করে দেখাক। সেদিন কথাগুলো ওর আগের বছর বলেছিলেন, তার মানে তো এই নয় ছেলেটাকে দিনের পর দিন মাসের পর মাস বাইরে রাখবে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ড্রয়িং রুমে বসলো সাদাফ। মাথা ব্যথা ছিল সন্ধ্যা থেকে। সামিয়া বেগম কফি তৈরি করছে, বললো কফিটা খেয়ে তারপর যেতে। সাদাফ বসলো। এদিকে হুমায়ুন রহমান বললেন, আমার সাথে আয়, তোর সাথে একটু কথা আছে।
সাদাফ উঠে গেল হুমায়ুন রহমানের সাথে। ফজলুর রহমান তাকিয়ে রইলেন। ফজলুর রহমানের ও যে কথা আছে সাদাফের সাথে, তবে আজকে বলবে না, আগামীকাল অফিসে ঝামেলাটা শেষ হোক। একদিনে ছেলেটাকে এত টেনশন দিতে চাচ্ছে না। অন্য রুমে বেলকনিতে দাঁড়ালো হুমায়ুন রহমান ও সাদাফ। সাদাফ চোখের ইশারা জানতে চাইল। কি হয়েছে? সরি, আমার বাবাটাকে আমি মেরেছিলাম। তুই তো শুধু গালে ব্যথা পেয়েছিস। এই 3-4 দিন ধরে আমি তো রাতভর ঘুমোতে পারিনি। কি করে আমি তোর গালের মধ্যে এইভাবে মারলাম ভেবে আমার কলেজে কেঁপে ওঠে। বাবার উপরে রাগ হয়েছে অনেক। হুমায়ুন রহমান হঠাৎ করে সাদাফের গালে হাত দিল, দিয়ে বলল, জানতে চাইলে হুমায়ুন রহমান। সাদাফ মুচকি হাসল, হেসে বাবাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বলল, না, রাগ হয়নি। আমি জানি তুমি আমাকে কেন মেরেছ। হুমায়ুন রহমান সাদাফের দিকে তাকিয়ে বললেন, তাহলে বাড়িতে চলে আয়। আমার একটু ভালো লাগে না আমার ছেলেটা বাইরে এভাবে থাকে, এটা ভেবেই। কারো কাছে কিছু প্রমাণ করতে হবে না। যা আমার তা সব কিছু আমার ছেলের। আমার ছেলে আমার একমাত্র উত্তরাধিকারী। না বাবা, একটু ধৈর্য ধরো, বেশি দিন লাগবে না। তুমি তোমার ছেলেকে এতটা অকর্মণ্য মনে করো না। খুব দ্রুতই আমি নিজেকে প্রমাণ করব। একটু ধৈর্য ধরো আর তোমার ভাইকে বোঝাও। হুমায়ুন রহমান অবাক হয়ে জানতে চাইলেন, কি বুঝবো? সাদাফের চোখ দিয়ে ইশারা করছে। হুমায়ুন রহমান কিছু বুঝতে পারছে না। বিরক্ত হয়ে সাদাফ বলল, বিয়ে করেছি কয়দিন হলো, এখনো বাসরাত করতে পারলাম না। তোমার ভাইকে বোঝাও সহজে রাজি হয়ে যেতে, নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। হুমায়ুন রহমান অবাক চোখে তাকালেন ছেলের দিকে। এত সিরিয়াস কনভারসেশনের মধ্যেও ছেলের মুখ দিয়ে এইসব কথা। তারপর চোখ রাঙিয়ে বললেন, একটু লজ্জা শরম কর, বাপ হই তোর। এসব কথা কেউ বাপকে বলে? কিছু তো নিজের মধ্যে চেপে রাখতে পারিস নাকি? ছোট মুচকি এসে ঘুরে বেলকুনি থেকে ড্রয়িং রুমের দিকে যেতে যেতে বলল, পারছি না আর কিছু চেপে রাখতে, পারছি না। তাই তাড়াতাড়ি তোমার ভাইকে বোঝাও, নাহলে কিন্তু তুলে নিয়ে যাবো তোমার মেয়েকে। হুমায়ুন রহমান অবাক হয়ে চেয়ে রইলেন ছেলের দিকে। তবে মনে মনে খুশি, ছেলেটা আগের মতো নর্মাল হয়ে গেছে, আবার আগের মতো হয়েছে চঞ্চলতা ও দুষ্টুমিতে ভরা। উনি এই সাদাফকে চায়। হাসি খুশি সাদাফ মনে মনে ঠিক করে নিলেন এবার ফজলুর রহমানের সাথে কথা বলবে, আর ফজলুর কি লুকাচ্ছে তাও জানতে হবে। উনি বেলকনি থেকে ধীরে ধীরে ড্রয়িং রুমে এসে বসলেন। সাদাফ নূরের দিকে তাকিয়ে বলল, আজকে তাহলে আসি, অনেক দেরি হয়ে গেছে। আর নূর, উপরে যা, যে রেস্ট কর, আর এত উঠানামা করবি না। নূর লজ্জা পাচ্ছে বাবাদের সামনে, সবার সামনে নূরের সাথে এভাবে কথা বলায়। তাই নূর চুপ করে রইল, শুধু মাথা নিচু করে বলল, ঠিক আছে। সাদাফ উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে নরিন আফরোজ ও সামিয়া বেগমকে জড়িয়ে ধরল, জড়িয়ে ধরে পড়ল, এখন যাচ্ছি, আর নূরের দিকে খেয়াল রেখো। ব্যথা হলেও কিন্তু বলবে না, চেপে থাকবে। তাই অবশ্যই তোমার নিজে থেকে বারবার জিজ্ঞেস করবে, ওকে? সামিয়া বেগম সন্তুষ্ট চিত্তে তাকিয়ে রইলেন সাদাফের দিকে। কতটুকু কেয়ার করে নূরের, অথচ নূরের বাবা না জানি কিসের গো ধরে বসে আছেন। মনে মনে ভাবলেন সামিয়া বেগম। ফজলুর রহমান শুনছিলেন সব কথাই। উনি জানেন নূরের প্রতি সাদাফের অনেক চিন্তা, অনেক কনসার্ন, কিন্তু ওনার মনে ভয় নূর কখনো মা হতে পারবে না। এই কথাটি শুনেও কি এই ভালোবাসা, এই কনসার্ন, এই চিন্তা থাকবে নাকি পরিবর্তন হয়ে যাবে? সাফাত পরিবর্তন হয়ে গেলে সে আমার নূরের সহ্য করতে পারবে না। মনে মনে কথাগুলো ভাবলেন ফজলুর রহমান। সবার কাছ থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় নূরের দিকে শুধু একবার তাকালো সাদাফ। এখন আর আলাদা করে নূরের সাথে কথা বলার সুযোগ নেই, কিন্তু লক্ষ্য করলো নূরের মন খারাপ। এই মুহূর্তে কিছু করার নেই, তাই চুপচাপ বের হয়ে গেল। নূরের কেন যেন খারাপ লাগছে। সাদাফ ভাই চলে যাচ্ছে, তাই কি হতো যদি এখানে থেকে যেত আজ? সব কিছু একটু বেশি বেশি ওনার না। নূরের একটুও না, অনেক রাগ হলো। কথা বলবে না এই লোকের সাথে। নূর বলেছিল না আজকে থেকে যেতে, কিন্তু লোকটি কথা শুনেনি, তাই নূর চুপচাপ বসে রইল। সাদা বুঝতে পেরেছে নূরের অভিমান, তাই মনে মনে ঠিক করেছে বাসায় গিয়ে ফোন করেই বেগম সাহেবের রাগ ভাঙাতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। সাদাব বেরিয়ে গেল। ড্রয়িং রুমে বসলো সবাই। নরিন আফরোজ এবং সামিয়া বেগম একজন আরেকজনের সাথে কথা বলছেন। নরিন আফরোজ আজ চোখে বারবার খেয়াল করছেন সাইমন ও ডিমাকে। আলটিমেটাম দিয়েছিল বাড়িতে দুজন লুকিয়ে কথা বলবি না, তাই বোঝার চেষ্টা করছেন ওনার কথা কি শুনেছে নাকি শুনেনি।
আজকে আবার কথা বলবে সাইমনের সাথে। সাইমন কি বলে কিভাবে সেটা বুঝতে চান তিনি, সেটিও বুঝতে হবে। তারপরে উনি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। নরেন আফরোজ যে আর চোখে সাইমনকে একটু পরপর খেয়াল করছেন, এটি সাইমনও বুঝতে পারলো। ভেতরে ভেতরে সে ঢোক গেছে। বারবার সাইমন না জানি বড় আম্মুকে জিজ্ঞেস করবে, সাইমন কি উত্তর দিবে, মনে মনে ভয় পাচ্ছে। এদিকে সামিয়া বেগম নূরের দিকে তাকিয়ে বলল, ওপরে চল, ঔষধগুলো খাইয়ে ঘুম পাড়িয়ে দেই, তারপর চুপটি করে ঘুমিয়ে থাকবি। আজকে অনেক হাঁটাচলা করেছিস, রেস্ট নিতে হবে, চল। নূর চুপচাপ উঠে গেল। উঠে সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে গেল নিজ রুমে। ফজলুর রহমান ক্ষণে ক্ষণে শুধু বারবার নূরের দিকে তাকিয়ে থাকে। ভেতরে থেকে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ফজলুর রহমানের। হুমায়ুন রহমান এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ফজলুর রহমানের দিকে। দৃষ্টি অনুসরণ করে দেখলেন উনি নূরের দিকে তাকিয়ে আছে। রাতে খাওয়ার পর ফজলুর রহমান নিজের ঘরে এসে চোখ বন্ধ করে আরাম কাতারে বসেছিলেন। এমন সময় সামিয়া বেগম এসে পাশের সোফায় বসে থাকালো ফজলুর রহমানের দিকে। তারপর গলা পরিষ্কার করার বাহানে হালকা করে একটু কেসে দৃষ্টি আকর্ষণ করলো ফজলুর রহমানের। ফজলুর রহমান কপালে হাত থেকে নামিয়ে চোখ খুলে তাকালো সামিয়া বেগমের দিকে। উনি ভালোই বুঝতে পেরেছেন সামিয়া বেগম আবারও একই বিষয়ে কথা বলতে এসেছে, তাই বললেন, এত বাহানা না করে কি বলবি তাড়াতাড়ি বলে ফেলো। সামিয়া বেগম ফজলুর রহমানের দিকে তাকিয়ে আর কিছু ভূমিকা না করলেন না, চুপচাপ সোজা হয়ে বললেন, আপনি কেন ছেলেটার সাথে এরকম করছেন? আজকেও ছেলেটা বাসায় আসলো, জোর করে রেখে দিলেন না। নূরের কত খেয়াল করে, কত কেয়ার করে। হারিকেন দিয়ে খুঁজলে কি এরকম জামাই পেতাম? ঘরে বসে পেয়েছেন, এজন্য আপনার ভালো লাগছে না? মেয়েটা আমার সারা জীবন আমার চোখের সামনে থাকবে। ওর সুখ দুঃখ সব আমি আমার চোখের সামনে দেখতে পারবো। এর থেকে বড় পাওয়ার কিছু আছে বলেন? আমি কিছু জানি না। আপনি বিয়ে মেনে নেবেন, এই কয়েকদিনের মধ্যেই মেনে নেবেন, ধুমধাম করে ওদের বিয়ে দিবেন। আমি আর কিছু শুনতে চাই না। ফজলুর রহমানের স্ত্রী সামিয়া বেগমের কথা শুনে দীর্ঘ একটি শ্বাস ফেললেন। ওনার কি সাদাবকে পছন্দ নয়? সাদাব যে ওনার নিজেরই সন্তান, তাহলে কেন পছন্দ হবে না? উনি শুধু চাচ্ছে দুজনেই যেন কষ্ট না পায়। সাদাব ও ওনার ছেলে যদি কখনো নূর মা হতে না হওয়ার কারণে সাদাব কষ্ট পায়, সাদাফের কষ্ট তো ওনাকে স্পর্শ করবে। নূর এখন সাদাবকে অনেক ভালোবাসে, কিন্তু দুজনের বৈবাহিক সম্পর্কটা যদি শুরু হয়ে যায়, ওই মুহূর্তে সাদাব যদি কোনো কারণে নূরকে অবহেলা শুরু করে, ওনার বাচ্চা মেয়েটা যদি সহ্য করতে পারবে না এই কষ্ট, ফজলুর রহমান কি করে নিজের চোখে দেখবে? একই বাড়িতে থাকবে এমন নয়, সংসার না টিকলে নূরকে নিয়ে আসলো, নূর নিজে ধীরে ধীরে ভুলে গেল, ব্যাপারটা তো এমনও হবে না। একই বাড়িতে থাকবে, একই বাড়িতে দুজনের আসা যাওয়া দেখাশোনা হবে। তাই সাদাফের সাথে কথা আগে বলতে হবে। সাদাফ যদি এটা জেনে মেনে নেয়, তাহলে এই বিয়েতে ওনার কোনো অমত নেই। কিন্তু যদি না মানে, তাহলে উনি বিকল্প অন্য কোনো কিছু ভাববেন। একই বাড়িতে নূরকে সাদাফকে রাখা যাবে না। এর জন্য যদি প্রয়োজনে অন্য কোথাও চলে যেতে প্রয়োজন হয়, তো উনি চলে যাবেন, কিন্তু একই বাড়িতে থাকা যাবে না। মনে মনে ভাবলেন ফজলুর রহমান। সামিয়া বেগমের দিকে তাকিয়ে আবারও বললেন, একসাথে থেকে সারা জীবন কষ্ট পাওয়ার চেয়ে দূরে গিয়ে অল্প কিছু দিনের কষ্টটাই মনে হয় ভালো হয়। ঘুমাও শাহিমা, আমি চিন্তা করছি, ভাবছি, সমস্যা নেই। আমি সাভাদের সাথে কথা বলবো, তুমি ঘুমাও। সামিয়া বেগম খুশি হয়ে গেলেন যে আজ অন্তত ফজলুর রহমান না তো করেনি, বলেছে ভাববে, তার মানে ভাববে, তাই বলেছে। অবশ্যই এই মাসের মধ্যেই ধুমধাম করে বিয়ে দিবেন আমার ছেলে মেয়েদের। আমি আর কিছুই শুনতে চাই না। রাত 12:30টায় নূরের মোবাইলে বেজে উঠল। নূর ভালো করে জানে কে ফোন দিয়েছে। ফোন ধরবে না, কিন্তু কথা বলবে না, আগেই ঠিক করে রেখেছে। নূরের কথা যেহেতু শুনে না, তাই এখন থেকে নূর তেরামি করবে। রিং হওয়ার সাথে সাথে ফোন রিসিভ করলো নূর। ওপাশ থেকে সাদাব বলল, কি হয়েছে আমার নূরজাহান বেগমের? গাল ফুলে আছে কেন? নূর অবাক হয়ে গেল, ভীষণ অবাক হলো। নাম সে নূরজাহান, কিন্তু নূরের নাম তো নূরজাহান নয়। তাই আর রাগ করে থাকতে পারলো না, সাথে সাথে বলে উঠল, নূর, আমার নাম নূরজাহান না। মুচকে এসে সাদাব বলল, নূর অর্থ আলো, নূর অর্থ আলো, জাহান অর্থ পৃথিবী, অর্থাৎ আপনি আমার পুরো পৃথিবীর আলো।
আপনি না থাকলে আমার দুনিয়াটা অন্ধকার। এই জন্য আজকে থেকে আপনার স্বামীর দেওয়ার নাম নূরজাহান। আপনার স্বামী আপনাকে নূরজাহান বলেই ডাকবে। নূর লজ্জা পেল, ভীষণ লজ্জা পেল। নূর তো ঠিক করেছিল গাল ফুলিয়ে থাকবে, কথাও বলবে না এই লোকের সাথে, কিন্তু এই লোক ঠিকই মিষ্টি মিষ্টি কথা বলে নূরের অভিমান ভেঙে ফেলতে পারে। কিন্তু নূর বোঝাবে না নূর অভিমান করেছে, আর তাই আবারও গাল ফুলিয়ে বলল, কথা বলবো না আমি আপনার সাথে। আপনি আমার কথা শুনেন না। সাদাফ জানি নূর খুব রাগ করে থাকার অভিনয় করছে। রাগ তো সাদাফের ফোন দেখেই ভেঙে গিয়েছিল। তারপরও সাদাফ সিরিয়াস হয়ে বলল, আমার নূরজাহান বেগমের কি হয়েছে শুনে গাল ফুলেছে কেন? কোন কথাটা শুনেনি আমি আমার নূরজাহান বেগমের? নূর সাথে সাথে বলল, এই যে আপনাকে বললাম আজকে রাতে আপনি থেকে যেতেন, এটা শুনেননি আপনি? সবাই কত করে বললো, কারো কথাই শোনেননি। সাদাফ হাসতে হাসতে বিছানা মাথা এলিয়ে দিয়ে বলল, যদি থেকে যেতাম তাহলে তুই খুশি হতে? থাকতাম, কিন্তু তুই তো অসুস্থ, এই জন্যই থাকলাম না। বলেছি না, যেদিন তুই সুস্থ হবি, পুরোপুরি সুস্থ হবি, যেদিন একটি রয়্যাল অফ হোয়াইট কালারের শাড়ি পরে আমার সামনে আসতে পারবি, খোপে একটি কাঠগোলাপের ফুল দিয়ে সামনে আসতে পারবি, হাতে গলায় পড়বি বেলে ফুলের মালা, সেদিন আমি আসবো। নূর লজ্জার সাথে সাথে এক হাত দিয়ে নিজের চোখ দুটো ঢেকে ফেললো, আর এক হাতে মোবাইল ধরা। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে নূর। লোকটা খালি খালি লজ্জা দেয় নূরকে। লোকটা কি বুঝে না নূর এইসব কথা শুনতে পাচ্ছে না? অনেক লজ্জা লাগছে নূরের। সাদাফ যেন ওপাশ থেকে নূরের জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার শব্দ শুনতে পাচ্ছে। সাদাফ ঘোর লাগা করছে, বলল, লজ্জা পাচ্ছে আমার নূরজাহান বেগম? লজ্জাগুলোকে জমিয়ে রাখেন। বলেছি তো, যত্ন নিয়ে নিষ্ঠার সাথে আপনার লজ্জা ভেঙে দেব। এদিকে সাইমন ফোন দিচ্ছে রিমাকে। রিমা ফোন ধরছে না। ফোনের পর রিং বেজেই যাচ্ছে, কিন্তু রিমা ফোন ধরছে না। সাইমন বিরক্ত হচ্ছে কেন ফোন ধরছে না। দ্রুত হাতে মেসেজ টাইপ করে সেন্ড করলো। মেসেজটা ছিল এইরকম, তুই যদি এইবার আমার ফোন না ধরিস তাহলে আমি রুমের বাইরে এসে জোরে জোরে দরজা নক করব। তারপর সবাই শুনবে, মান সম্মান শেষ হয়ে যাবে। তারপর আমি বলবো তুই আমাকে ডেকেছিস। রিমা অবাক হয়ে গেল। সাথে সাথে ব্যস্ত হাতে ফোন দিল স্যামনকে। স্যামনের ঠোঁট দুষ্টু মিষ্টি হাসে। জানতো এই মেসেজ দেখলেই অবশ্যই ফোন দিবে। স্যামন ফোন ধরার সাথে সাথে উপাস থেকে রিমা বলে উঠল, সমস্যা কি তোর? সারাদিন দেখতেছিস চোখের সামনে, তারপরও কেন ফোন দিস? আমি তো টেবিলে বসে পড়ছিলাম, ফোন কি আমি দেখেছি? স্যামন মুচকি হাসলো। এখন তো মেসেজ দেখেছিস, তাহলে ফোন দিয়ে একটু সুন্দর করে কথা বলিস না কেন? বাসায় তো সারাদিন তোর সাথে আমি এভাবে কথা বলতে পারি না। রাতে একটু ফোন দিয়ে আলাদা কথা বলবো, তাতেও তোর এত সমস্যা কেন? এখন কি আম্মু দেখতেছে? একটু সুন্দর করে তো কথা বলতে পারিস আমার সাথে। একটু রোমান্টিক কথা বলবি, একটু আদর্শ ভাগের কথা বলবি। নতুন নতুন বিয়ে হয়েছে আমাদের, তুই তো কিছুই করিস না। রিমা মুচকি হেসে লজ্জা পাওয়ার অভিনয় করে বলল, ও তাই? তাহলে আপনার সাথে এখন আমার রোমান্স করতে হবে? হেসে হেসে লজ্জা পেয়ে লাজুক লতার মতো কথা বলতে হবে, তাই তো? হ্যাঁ তাই। আমি তোর স্বামী হই, আর কেউ না জানুক আল্লাহকে সাক্ষী রেখে তুই কবুল বলেছিস। তুই তো জানিস, তাই আমার সাথে তোর কিভাবে কথা বলা উচিত তুই ভালো করেই জানিস। এদিকে নূর লজ্জা লাল নীল হচ্ছে। সাদাফ বলল, আর কতক্ষণ চুপ করে থাকবেন আমার নূরজাহান বেগম? এবার তো কিছু বলেন। নূর চোখ তুলে তাকালো। লজ্জা ভেঙে বলল, আপনাকে যে বলেছিলাম আমাকে একটা নাকের ফুল কিনে দিতে, কিনে দেবেন আপনি? সাদাফ ঘোর লাগা কণ্ঠে মোবাইলে ফিসফিস করে বলল, যেদিন আসবো সেদিন অবশ্যই নাকের ফুল নিয়ে আসবো, আপনি প্রস্তুত থাকবেন। সকাল সকাল অফিসে চলে এসেছে সাদাফ। সাথে এসেছে হুমায়ুন রহমান এবং ফজলুর রহমান। আজ কিছু একটা হবে হুমায়ুন রহমান জানে। আর আজকে বাড়িদের কারণ দর্শানোর শেষ দিন। আজকে তাদের নোটিশের উত্তর দিতে হবে। এক মন ঘাবড়াচ্ছে, তো অন্য মনে ভাবছে সাদাফ বুঝে শুনে যা করার করেছে, অবশ্যই ভালো কিছু হবে। ফজলুর রহমান ও একটু টেনশনেই হচ্ছে কি হবে ভেবে। সাদাফ কিছুই শেয়ার করেনি, শুধু বলেছে দেখতে থাকুক। ঠিক এমন সময় সাদাফের মোবাইলে ফোন আসলো। নারী ও শিশু শ্রম বন্ধের যে মন্ত্রণালয় রয়েছে সেইখানে, এবং সাথে জাতিসংঘের একটি টিম থেকে ফোন আসলো সাদাফের ফোনে। সাদাফ বলল, আপনাদেরকে যে ভিডিও ফুটেজটি পাঠানো হয়েছে তা একদম লিগ্যাল এবং অথেন্টিক। প্রয়োজনে পরীক্ষা করে দেখতে পারেন। কোনো প্রতিষ্ঠানের আমরা ইনফরমেশন দিয়ে দিব, বাকিটা আপনারা সচক্ষে দেখতে পারবেন। ফোনের ওপাশ থেকে লোকটি বলে উঠল, যদি আপনার পাঠানো ভিডিও ফুটেজটি অথেন্টিক হয় তাহলে আমরা নিজেরাই সেখানে যাব, আর কিছু বলতে হবে না।
যেভাবে শিশুদের উপরে নির্যাতন করে শিশু শ্রম করানো হচ্ছে, এটি অবশ্যই আইনত দীর্ঘনীয় অপরাধ এবং এটা যদি ফাঁস হয়ে যায় অবশ্যই ওনার ভাইরা ওনার সাথে কন্ট্যাক্ট বাতিল করবে এবং ওনাদেরকে শাস্তির আয়ত্তায় আনা হবে। সাদাফ ফোন কেটে দিয়ে অপেক্ষা করতে লাগলো। আর মাত্র ঘন্টাখানেকের মধ্যে সাজিদের ফোন নিশ্চয়ই চলে আসবে। এরই মধ্যে যা করার করতে হবে। সাদাফের বুকের ভেতর ধুকধুক করছে। চুপচাপ বসে রইলো। বাবা বা ছোট বাবা কাউকে দেখাতে চাইলো না। চুপচাপ মাথা নিচু করে শুধু অপেক্ষা করতে থাকলো। ঠিক ঘন্টাখানেক বাদে ফোন আসলো সাজিদের নাম্বারে। ফোনের ওপাশ থেকে কি বললো বোঝা গেল না। সাদাফ শুধু বলল, এখনো সময় আছে। তুই নিজে স্বীকার করবি এটা তোর দোষের কারণে হয়েছে। তাহলে তোর বিরুদ্ধে অ্যাকশন শুধু আমার অফিস থেকে চাকরিচ্যুত হবে বা কিছু টাকা জরিমানা, কিন্তু আমার অফিসে আমার বায়ারদের সাথে চুক্তি ক্যান্সেল হবে না। নিজের দোষ নিজের দায় নিজের ঘাড়ে নেবে। এতে তো এত অনুরোধ করার কিছু নেই। আর তুই বুঝতে পারছিস যদি না করিস তাহলে 1 ঘন্টার মধ্যে তোর কি হতে পারে। সাজিদ এখনো বিশ্বাস করতে পারছে না সাদাফের পাঠানো ভিডিও ফুটেজটি সত্যি নাকি মিথ্যা। তাই বলল, যা করার করে নিস, এটা অবশ্যই কোনো অথেন্টিক ভিডিও না, আমি তোকে দেখে নিব। বলেই ফোন কেটে দিয়ে সাজেদ ফোন দিল সাজিদের বাবা আমজাদ আহমেদকে। আমজাদ আহমেদের কপাল ঘেমে উঠেছে বারবার। এই মুহূর্তে সাজিদের ফোন রিসিভ করে বলল, হ্যালো। সাজিদের ব্যগ্র কণ্ঠে বাবার কাছে জানতে চাইল। কি হয়েছে? আমজাদ আহমেদ দীর্ঘশ্বাস ফেললেন, বলল, জানি না কিভাবে কি হলো, কিভাবে যেন ভিডিও ফুটেজ লিক হয়েছে। লিগ্যাল এইড পর্যন্ত চলে গেছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে শিশু শ্রম বন্ধনের জন্য সরাসরি অভিযান দিয়েছে। ভিডিওর সাথে যদি সচক্ষে সমস্ত প্রমাণ পেয়ে যায় তাহলে আমার এই ব্যবস্থা বন্ধ তো হবে, তার উপরে বায়নারা আমার সমস্ত চুক্তি ক্যান্সেল করবে। এতে গার্মেন্টস ব্যবসার আড়ালে যে আমার এই ভয়েস ওভার ভয়েস এক্সপার্ট ইনপুটের লাইসেন্স আছে সব কিছু বাতিল হয়ে যাবে। কোটি কোটি টাকা জরিমানা হবে। আমি বুঝতে পারছি না কিভাবে কি হলো, কি থেকে কি হয়ে গেল। সাজিদ শুক্র ঠকিল। ব্যক্তিগত দুশ্মনির জন্য কি বাবাকে এত বড় ক্ষতির মুখে ফেলে দিল সাজিদ। ভয়ে বাবার কাছে কিছু বলল না, শুধু জিজ্ঞেস করল, তোমার তো সিকিউরিটি দেওয়া সব কিছু, তাহলে কিভাবে যে কেউ একজন ভিডিও ফুটেজ বের করতে পারে? জানি না, আমি কিছুই জানি না। তবে শুধু এতটুকু জানি কোনো বিদেশি কোনো হাইলি এক্সপার্ট প্রফেশনাল দিয়ে করানো হয়েছে। বাংলাদেশি কারোর পক্ষে সম্ভব না, কারণ বাংলাদেশের সবচাইতে বড় যারা সিকিউরিটি এক্সপার্ট আছে আমি তাদের দিয়েই সিকিউরিটি মেনটেন করাই। সাজিদ বাবার সাথে কথা বলে ফোন রাখলো। 2 মিনিট চিন্তা করে আবার সাদাফকে ফোন দিল। সাজিদের ফোন দেখে সাদাফ এবার মুচকি হাসলো। মাথাটা চেয়ারে এলিয়ে দিয়ে রিল্যাক্স হয়ে ফোন রিসিভ করলো। সাদাফ ফোন ধরে বলল, হ্যালো। ওপাশ থেকে সাজিদ বলল, ঠিক আছে, আমি ভাইয়ারদের কাছে স্বীকার করে নিব আমার গাফলতির জন্য এরকম হয়েছে। কারণ এটা স্বীকার করলে আমার কোনো জেল জরিমানা হবে না। তোর অফিস থেকে আমার চাকরিটা হারাবো, জরিমানা যা লাগে দিব। আমার বাবার অফিসের গেট বন্ধ কর। আমি জানি যে লোক তুই পাঠিয়েছিস মন্ত্রণালয় থেকে, উনি তোর সাথের লোক, তোর সাথে আমেরিকায় লেখাপড়া করেছে, সব কিছু আমার জানা আছে। এই মুহূর্তে রেড দেওয়া বন্ধ হবে না। অভিযানের মতো চলবে। তারা তদন্ত করবে, রিপোর্টও আসবে। রিপোর্ট কি আসবে সেটা ডিপেন্ড করে তুই আজকে বায়ারদের সরাসরি আমার অফিসে এসে কি উত্তর দিস। বায়ারদের সাথে তুই ডিল করবি। যেহেতু তুই প্রোডাকশনে ছিলি, তাদের সাথে ডিল করে শিপমেন্ট ক্যান্সেল হবে, সে জরিমানা তুই আমাদের দেবে। এবং তাদের সাথে আমাদের চুক্তি যেন ক্যান্সেল না হয় তার জন্য যেভাবে যা করণীয় সেটি তুই করবি। আই প্রমিস। তোর পারফরমেন্সে যদি আমি খুশি হই তাহলে তোর অফিসে যে প্রতিবেদন জমা হবে সেই প্রতিবেদনও তুই খুশি হবি। তারপর সাদাফ আবারও মনে মনে বলল, এটা তো কেবল শুরু। তোর অফিসের প্রতিবেদন কথা মতো আমি যদি ঘুরিয়েও নেই, তোর অন্যান্য সব বিজনেসের নথিপত্র আমার কাছে চলে এসছে। শুধু সময়ের অপেক্ষা। কারণ আমি জানি তুই থেমে থাকবি না, অন্য কোনোভাবে অবশ্যই কিছু করার চেষ্টা করবি। তাই তোকে প্রত্যেক পদে পদে আটকানোর জন্য সমস্ত ব্যবস্থাই আমার করা আছে।
তারপর আবার সাদাব বলে উঠল, 5টাতে বাইরদের সাথে আমাদের ভার্চুয়াল মিটিং হবে, সেখানে কারণ দর্শাতে হবে। আশা করি 4টার মধ্যে তুই আমার অফিসে চলে আসবে। ফোন রাখছি। হুমায়ুন রহমান যেন দীর্ঘশ্বাস ফেলে এতক্ষণ একটু স্থির হলেন। এতক্ষণ মনে হয় দম বন্ধ করেছিলেন ফজলুর রহমান আর হুমায়ুন রহমান। সাথে সাথে ফজলুর রহমান বলে উঠলেন, আমার ছেলে জিনিয়াস একটা। এত কিছু কিভাবে প্ল্যান করলে? আমি তো ভেবেছি যা করার অফিসিয়ালি করবি, তুই তো সব কিছু আনঅফিসিয়ালি হ্যান্ডেল করলে। প্রবলেমটা কখনো অফিসিয়াল ছিল না আব্বু, সবসময় প্রবলেমটা আনঅফিসিয়াল ছিল। ও ব্যক্তিগত সমস্যা আমাদের ব্যবসার মধ্যে নিয়ে এসেছিল, তাই ওকে প্রতিহত করার জন্য আমার ব্যক্তিগতভাবে হ্যান্ডেল করতে হয়েছে। তবে ওকে আমি ছেড়ে দেব না বাবা। ও আমাদের যেভাবে ক্ষতি করার চেষ্টা করেছে সামনেও করবে, তাই ওর প্রত্যেকটা মুভমেন্টের উপরে আমার নজর রাখা আছে। তোমরা চিন্তা করো না।